আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের সংহতি দিবস ঘোষণা, আন্দোলনের নামে অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান। দেশে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে মনে করছে অন্তর্বর্তী সরকার। হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টা। বিগত সরকারের নগ্ন হস্তক্ষেপে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি, বর্তমান কমিশনকে জনপ্রত্যাশা পূরণে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের তাগিদ বিশেষজ্ঞদের। হুট করে অটোরিকশা বন্ধ না করে নিয়মের মধ্যে আনার তাগিদ, প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে দেওয়ার বাহন হিসেবে নীতিমালায় এনে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। ৩ বছর পর আবারও চালু বাংলাদেশ ব্যাংক বিল, অতিরিক্ত তারল্য উঠিয়ে নেওয়ার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতেই এমন পদক্ষেপ। লেবাননে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে ইসরায়েল হিজবুল্লাহ, ইসরায়েলি ক্যাবিনেটে আজ বৈঠক। গ্রেপ্তারি পরোয়ানার বদলে নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চান খামেনি। এবং এন্টিগা টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ের মুখে বাংলাদেশ। টাইগারদের শেষ দিনে প্রয়োজন আরও ২২৫ রান, ওয়েস্ট ইন্ডিজের চাই ৩ উইকেট। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাজধানীর বাংলা মোটরে অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশে যে দাবির আন্দোলনের মৌসুম চলছে তাতে আওয়ামী লীগের ব্যাপক অর্থায়ন রয়েছে। কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না। সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা পৌঁছে দিবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। ছাত্র পরিচয়ে আন্দোলনে অনেকেই নাশকতা করছে জানিয়ে তিনি বলেন, গত কয়েকদিন আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনের নানা ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের সময়ে সুবিধাবাদী সকলের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি তুলে তিনি বলেন, সরকারকে প্রশাসন থেকে আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দিতে হবে। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। একদিনে রাজধানীতে একাধিক বিক্ষোভ সহিংসতার ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র দেখছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সরকারের দুই উপদেষ্টা ও প্রেস সচিব এসব কথা বলেন। সতর্ক করে তারা বলেন, আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন হামলা বরদাস্ত করা হবে না। ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেই কলেজের বিরুদ্ধে, কিন্তু সেখানে সোহরাওয়ার্দী কলেজ কিভাবে ইনভলভ হলো এবং এরপর পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। লাঠিচার্জ করুক, এটা অনেকে দেখতে চায় না। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা,
আর এটা সুপারসান যেটা হচ্ছিল আমরা কিন্তু মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল, যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। এটার মতো এখানে অ্যাটাক করছে, ওইখানে অ্যাটাক করছে, এটার মধ্যে অন্য কোনো মোটিভেশন ছিল কিনা আমরা এখনো শিওর না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এর আগে সোমবার দিনভর শিক্ষার্থীদের সংঘর্ষ, সংঘাত, সহিংসতায় উত্তাল ছিল রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা। রোববারের ঘটনার জেরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মেগা মানডে কর্মসূচি দিয়ে সংঘর্ষে জড়ায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত পুরো এলাকা। সংঘর্ষে গুরুতর আহত হন অর্ধশত শিক্ষার্থী। পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনী, সন্ধ্যায় মোতায়েন করা হয় বিজিবি। এ ঘটনায় ৩ কলেজের ৮,০০০ শিক্ষার্থীর নামে মামলা করছে সূত্রাপুর থানা পুলিশ। ঘোষণা অনুযায়ী ডিএমআরসি কলেজের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থীর পদযাত্রা, লাঠিসোঁটা নিয়ে মিছিল করেন তারা। পরে মোল্লা কলেজের ভবনে হামলা চালায় এই দুই কলেজের শিক্ষার্থীরা। কলেজটির 10তলা ভবনের সব তলায় ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয় কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব, পুড়িয়ে দেওয়া হয় কলেজ প্রিন্সিপালের অফিস কক্ষ। এতে 3 কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তবে সাথে নিয়ে যায় কলেজটির চেয়ার সহ জরুরি ও মূল্যবান জিনিসপত্র। বেশিরভাগই হচ্ছে মাথা ইনজুর ছিল, রক্তাক্ত অবস্থায় আপনারাও দেখতে পাচ্ছেন যে বের হচ্ছে উপর থেকে মারতে মারতে নেমেছে এবং নিচে নামার পর আবার তাদেরকে আক্রমণ করছে। আর তারা ভিতরে লুটপাট কিচ্ছু নেই। আমরা যে কালকে ক্লাস করবো, আমাদের কালকে পরীক্ষা হওয়ার কথা, ক্লাস করবো এরকম কোনো পরিস্থিতি আমাদের নাই। রাস্তায় চারে পাইছে মাত্র এই এলাকার সবাইকে মারছে। প্রায় 2500 থেকে 3000 পোলাপান ছিল এখান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। আমাদের যে পরীক্ষার খাতা প্রশ্ন যা আছে সব পুরো হয়ে গেলাম, ফেলে দিছে, আর ভিতরে কিছু পুরো ফেলছে। আমরা সবাই মিলে এখন সমঝোতা চাই। আমরা এখন ঐক্যভাবে, আমরা যেভাবে আমাদের দেশ সংস্করণে আমরা ছিলাম, আমরা থাকতে চাই সব সময়। সংঘর্ষ চরমে পৌঁছালে দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে যৌথ বাহিনী। মোল্লা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তারা। সংঘর্ষের এই ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ। আর শিক্ষার্থীদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার এমন ঘটনা মেনে নিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। আমি মনে করি এরা কোনো ছাত্র না, তাহলে আজকে আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমরা সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের একটা সীমাবদ্ধতা আছে। থানায় লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো নাই, পর্যাপ্ত সাপোর্ট নাই। এই সীমিত সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি টিল নাও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। সংঘর্ষ বন্ধ হলেও ডেমরা এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাস্তায় অবস্থান রয়েছে ডিএমআরসির শিক্ষার্থীদের, ভিড় আছে উৎসুক জনতার। ডিএমআরসির শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মতো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চান 3 কলেজের মধ্যে সুসম্পর্ক। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। মোল্লা কলেজের শিক্ষার্থীদের সুপার সানডের জবাব দিতে গিয়ে মেগা মান্ডের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সানডে আর মান্ডের দ্বন্দ্বে পুরো একটি কলেজ এখন ধ্বংসস্তূপ। আহত হয়েছে অনেক শিক্ষার্থী। এ ধরনের ঘটনায় হতবাক শিক্ষকরাও। তারা বলছেন এই ঘটনা নিছক কোনো দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে চক্রান্ত। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কিন্তু শিক্ষার্থীদের নিজেদের দ্বন্দ্বে এটি এখন ধ্বংসস্তূপ। বহুতল এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ফ্লোরে করা হয়েছে ভাঙচুর। ল্যাব, কম্পিউটার ল্যাব, লিফট, বেঞ্চ, ফ্যান থেকে শুরু করে ভাঙচুর করা হয়েছে সবকিছু। রক্ষা পায়নি চায়ের কেটলি, গ্লাসের মতো জিনিস। চলেছে লুটপাটও। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পরীক্ষার খাতা, গুরুত্বপূর্ণ নথি, প্রয়োজনীয় সব কাগজ। ভাঙা হয়েছে প্রতিটি ফ্লোরের গ্লাস, চেয়ার, টেবিল। ভাঙচুর থেকে রক্ষা পেয়েছে এমন অবশিষ্ট কিছুই আর নেই। শিক্ষার্থীরাও হতভম্ব নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের এমন দশা দেখে। কেউ কেউ হতাশ,
কেননা এখনই শুরু করা যাবে না শিক্ষা কার্যক্রম। দিলেন নিজেদের সুপার সানডের বিপরীতে অন্যদের মেগা মান্ডের ব্যাখ্যাও। প্রথম বর্ষের শিক্ষার্থী আমাদের কেমনটা লাগতেছে এখন কলেজের জন্য? আমাদের সুপার সানডের বিপরীতে মেগা মান্ডে করে, তো মানে এই জিনিসটা শান্তিপূর্ণ রাখার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলনে করছিলাম যে আমাদের কলেজেরই তো শান্তিপূর্ণ হবে, তো এটা আর কি শান্তিপূর্ণ আর থাকে নাই, একটু হয়ে গেছে। পুরা 10 তলা পর্যন্ত সব ক্লাসের ফ্যানগুলা, বেঞ্চগুলা, তারপর বোর্ডগুলা, নিচতলায় তো পুরা সবগুলা বোর্ডগুলা ভেঙে ফেলছে। ভাঙচুরের এমন দৃশ্য দেখে হতবাক শিক্ষকরাও। তারা বলছেন ছাত্রদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমার এই স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, তাকে আজকে এই ছাত্র না, আমি মনে করি এরা কোনো ছাত্র না, তাহলে আজকে আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করে নাই, কেন আজকে এই প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হবে? ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষকদের। বলছেন এটি নিছক কোনো দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে চক্রান্ত। আমাদের শ্রদ্ধায় চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এবং আমরা শিক্ষক আছি, আমরা অনেকবার মিটিং করেছি, চেষ্টা করেছি, অনেকবার তাকে বোঝানো হয়েছে। তারা এখন পড়ালেখার থেকে যে আনুষঙ্গিক কার্যাবলীগুলো সেগুলো কিন্তু তারা বেশি পছন্দ করতেছে। এর মধ্যে তারা এই যে বিভিন্ন ধরনের রাইভাল গ্রুপ হিসেবে একে অপরের সাথে সহিংসতায় জড়িয়ে যাওয়াটা, এটা তারা তাদের নিজেদেরকে মনে করতেছে এটা তাদের একটা ক্রেডিটের বিষয়। এভাবে আসলে মানুষকে মানে ধ্বংস করতে পারে, এটা প্রতিষ্ঠান তো কোনো দোষ নেই। কলেজ প্রশাসন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব কলেজে পড়ালেখার পরিবেশ যেন ফিরিয়ে আনা যায় আর কি। কলেজ কর্তৃপক্ষ বলছে কলেজে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো অবশিষ্ট আর কিছুই নেই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিতাড়িত স্বৈরাচার নানা কৌশলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদীদের পুনর্বাসন ঠেকাতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তাগিদ দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, এতে যোগ দিয়ে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য তারা দায়ী, তার মধ্যে দালাল সাংবাদিকরা কোনো অংশে কম যায় না, কিন্তু তারা এখনো মিডিয়ার মধ্যে রয়ে গেছে অনেকেই। সভায় বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, 5 আগস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে তা বানচাল করতে ফ্যাসিবাদীরা নানাভাবে ষড়যন্ত্র করছে। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধ নেই জানিয়ে তারেক রহমান বলেন, একটি মহল এ নিয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদের ফিরে আসা বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি আন্তরিক থাকবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার এবং রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন এবং সহযোগিতা। দেশের সংবিধানে কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে তার মধ্য থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকরা। নতুন নির্বাচন কমিশন গঠনের পরই আলোচনায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিয়ে। গেল 3টি জাতীয় নির্বাচনে ভোটের নামে যে প্রহসন হয়েছিল দেশে, তারই প্রেক্ষাপটে উঠছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, গেল 15 বছরে যে বিতর্কিত নির্বাচন হয়েছে তার জন্য সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনও দায়ী ছিল। তাই বর্তমান কমিশনকে মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করা জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের যে নির্বাহী ক্ষমতাটাকে অ্যাবসলিউটলি তাকে দিতে হবে। ক্ষমতাটা পুরোপুরি তাকে দিয়ে দিলেই বরং সমাধান হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। ইলেকশন কমিশন এখন যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় তাহলে দিস ইজ এ প্রপার এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে তারা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য পরিপূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবে। দেশের সংবিধানে কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে সেই ক্ষমতার মধ্যেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। একই সাথে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ঘোষণার মাধ্যমে কমিশনকে সহায়তার তাগিদও দিয়েছেন তারা। কনস্টিটিউশনের 118 সাব আর্টিকেল 4 বলে দেওয়া হচ্ছে যে ইলেকশন কমিশন উইল বি এন ইন্ডিপেন্ডেন্ট কমিশন এবং ইলেকশনকালীন সময়ে বাকি যা কিছু আছে সবকিছু ইলেকশন কমিশনের অধীনে থাকবে। নির্বাচনটা একটা টিম ওয়ার্ক, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করবে। সেটা যদি না করে তবে মূল কাজটা হলো রাজনৈতিক দলের সদিচ্ছা। তারা যদি মনে করে যে না আমরা কোনো ইন্টারফেয়ার করব না, আমার ধারণা নির্বাচন সুন্দর হবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি কমিশনকে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভালো নির্বাচন দেয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়াই তাদের লক্ষ্য। সোমবার আগারগাঁওয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে নবনিযুক্ত এই ইসি সাংবাদিকদের এসব কথা বলেন। জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে একনিষ্ঠতা, সততা ও জবাবদিহিতার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি মনে করেন, নতুন কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তাদের দায়িত্ব ও দায়বদ্ধতা দুই রয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি বলেন, ভালো নির্বাচন দেওয়ার বিষয়ে এই কমিশন আত্মবিশ্বাসী। জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে। তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই। সম্প্রতি 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। শুনানিতে কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধের এই আদেশ যৌক্তিক নয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। বেআইনিভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ফলে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে অস্বাভাবিক হারে। এছাড়া রাজধানীর প্রধান সড়ক কিংবা অলিগলিতে ভেঙে পড়েছে শৃঙ্খলা। এমন বাস্তবতায় অবৈধ রিকশা বন্ধের এক রিট শুনানিতে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশে ফুঁসে ওঠে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। কর্মসংস্থানের দাবিতে তারা নামেন রাস্তায়। সড়কে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। পরে গতকাল রোববার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। যেভাবে চলছিল সেভাবে এগুলো চলবে এবং 1 মাসের মধ্যে যে কনসার্ন কোর্ট, যে কোর্টে রুল ইস্যু হয়েছিল, সেই কোর্টকে নির্দেশনা দিয়েছে এটার উপর যেন পূর্ণাঙ্গ শুনানি হয়। দ্যাট মিনস রুলের যেন শুনানি হয়।
শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, মাত্রাতিরিক্ত অটোরিকশার ফলে প্রতি মাসে অন্তত 500 মেগাওয়াট বিদ্যুৎ চুরি হচ্ছে। এতে বিদ্যুৎ সংকটের পাশাপাশি অরক্ষিত হচ্ছে সড়কপথ। এই রিকশাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে, জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে। এটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত, কারণ না হলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। এর আগে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চেয়ে রিট করেন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশা মালিক ঐক্যজোট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। পৃথিবীর অন্যান্য দেশ যখন শতভাগ ইলেকট্রিক যানে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময় দেশ থেকে ব্যাটারি চালিত অটো বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। এমনটি বলছেন বিশেষজ্ঞরা। বলছেন, নীতিমালায় এনে দিল্লি, ব্যাংকক সহ অনেক দেশ এর সুফল পেলেও সেদিকে না তাকিয়ে কর্মহীন করা হচ্ছে হাজার হাজার মানুষকে। বলছেন, নীতিমালা প্রণয়ন করার পাশাপাশি পরিমাণে কমিয়ে প্রধান সড়কে আসার সহযোগী ভূমিকা পালন করাতে পারলে এ যানের সুবিধা পাবে দেশের মানুষ। মাসুদ সুমনের 2 পর্বে বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মাহফুজ অপু। বুয়েট কিংবা প্রাচ্যের অক্সফোর্ড সনদপ্রাপ্ত কেউ উদ্ভাবন না করলেও রিকশা, অটোরিকশা, মোটর চালিত নৌকা দীর্ঘদিন থেকে গ্রামীণ নগরবাসীর প্রধান বাহন হয়ে উঠেছে, যার উদ্ভাবক ও রক্ষণাবেক্ষণকারী স্বশিক্ষিত লোকেরা। তবে রাস্তার তুলনায় অটোরিকশার সংখ্যা বেশি ও গঠনগত সমস্যায় রাজধানীর জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এ বাহনটি। সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ এসেছে এটি বন্ধের। পর থেকেই বিক্ষোভে নামে চালক মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ, আমেরিকা যখন শতভাগ যানবাহন বৈদ্যুতিক করার চিন্তা করছে, নীতিমালায় এনে দিল্লি যখন এর সুফল পাচ্ছে, সে সময় এমন সিদ্ধান্ত আত্মঘাতী। এটা দেখে আমরা যদি শিখতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের এটাকে ফিক্স করার কোনো ইচ্ছা আমাদের ভেতর থেকে নাই। ভেতর থেকে থাকলে পরে আমরাও কিন্তু তাদের মতো সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতাম, বিচরণ ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করতাম, বাসের সাথে সমন্বয় করতাম। বাস হতো মেরুদণ্ড, সে ছোট ছোট গাড়িকে চোখ করে ঢাকাকে পরিষ্কার করলে অন্য দেশের মতো কিন্তু আমরাও কিন্তু একটা টেকসইভাবে যানজট মুক্ত শহর পেতাম। যে তার গাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড হতে হবে, বুয়েটের মাধ্যমে কিংবা অন্যান্য জায়গায় যে স্ট্যান্ডার্ড ঠিক করে দেবে সেই স্ট্যান্ডার্ড মতো গাড়িগুলো চলতে হবে এবং যে চালক তাকে অবশ্যই কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে লাইসেন্স নিয়ে তারপর তাকে চালাতে হবে। তাদের পরামর্শ, ব্যাটারি চালিত রিকশার মানসম্মত ডিজাইন, গতি নিয়ন্ত্রণ ও সঠিক প্রযুক্তিগত মানদণ্ড দিতে পারলে রাজধানীর প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে দেওয়ার বাহন হিসেবে কার্যকরী ও সাশ্রয়ী হবে এটি। এখন থেকে যেন নতুন করে কোনো অটো তৈরি করা না হয়, যেগুলো আছে এগুলোকে ম্যানেজ করা, আর যেগুলো অটো আসবে সামনে সেগুলো অবশ্যই অত্যন্ত উন্নত মানের হতে হবে, যেগুলো পুরোপুরি মেকানিক্যালি সেটা একদম ম্যানেজ করা যায়। কত রিক্সা চলতে পারবে এই ধরনের কোনো লিমিটেশন নাই, এবং যেভাবে মানুষ তৈরি করছে নিজের মতো করে তার যানজট যেমন ঘটাচ্ছে, দুর্ঘটনাও ঘটাচ্ছে। রাজধানীতে চলা গণপরিবহনের মান উন্নয়ন না করে ব্যক্তিগত পরিবহন নীতিমালায় না এনে বিপুল সংখ্যক মানুষকে কর্মহীন করার সিদ্ধান্তের সমালোচনাও করেন বিশেষজ্ঞরা। আমরা যারা নাগরিক চড়ি, আমাদের কিন্তু অল্টারনেটিভ রাষ্ট্র দিতে পারে নাই। রাষ্ট্র যদি অল্টারনেটিভ দিত তাহলে তো এত সংখ্যক অটো রাস্তা নামতো না। যেই পরিমাণ রিক্সা, অটোরিকশা এবং আমি বলবো ব্যাটারি চালিত রিক্সা আছে, এইটা শাখা রোডে কিন্তু আটবে না। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত একবার নিউজ 24 সংবাদে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাত 8টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তিনি প্রবেশ করেন। সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ডক্টর এনামুল হক চৌধুরী। 2018 সালের পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ।
excellence in quality. এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার করা যাবে 3 বাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাবের, জানিয়েছেন প্রসিকিউটর আইনজীবী গাজী মনোয়ার হোসেন তামিম। বলেন, কেউ বিদেশি অপরাধ করলেও ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। একই সাথে নতুন আইনে ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও রাখা হয়েছে, তবে ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে বজায় রেখে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে আটক করা হয়। গত 30 অক্টোবর ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন রাজেশ চৌধুরী এবং হৃদয় দাস। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। তিন বছর পর আবারও চালু হয়েছে বাংলাদেশ ব্যাংক বিল। সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাজারে অতিরিক্ত তারল্য উঠিয়ে নেওয়ার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতেই এমন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ফিরে আসবে স্বস্তি। ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। গেল 1.5 দশকে দুর্নীতি লুটপাটে দুর্বল হয়ে পড়েছে দেশের ডজনখানেক ব্যাংক। তারল্য সহায়তা দেওয়ার পরও এসব ব্যাংক থেকে চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। অনেকেরই তো 40 লাখ 50 লাখ টাকা ব্রাঞ্চে আছে, এখন ব্রাঞ্চে আসলে তো 10,000 5,000 করে দেয়, মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না। তারা যে 5,000 টাকা দিবে সেটাও তো দেয় না। তো একদিন পর পর যে ঘুরাইতেছে, আমার আজকে বাচ্চা অসুস্থ, আমার হাসপাতালে গিয়ে তো আমি বলতে পারতেছি না, আমার আজকে বকেয়া রাখেন। দুর্বল ব্যাংকগুলোর নির্বাহীরা বলছেন, তারল্য সংকট কাটাতে খেলাপি ঋণ আদায় সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সুফল। এমন পরিস্থিতিতে আবারও বাংলাদেশ বিল নামে বন্ড ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই সিদ্ধান্তে ব্যাংকগুলো আগ্রহী হলে নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। আমরা চাচ্ছি যে মার্কেটে তারল্য প্রবাহ আরো কিভাবে টাইটেনিং করা যায়। আমরা কিছুদিন আগে অ্যাসিওরড রিপো নামে একটা প্রোডাক্ট চালু করেছি, তাতে করে কিছু তারল্য মার্কেটে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে। তো এটাকে আসলে এই সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে আমরা বাংলাদেশ ব্যাংক বিল এটা নিলাম করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন এই কৌশল কার্যকর হলে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আস্থা ফিরবে দুর্বল ব্যাংকগুলোতে। এসব ব্যাংককে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তারা। ব্যাংক তো চলে ট্রাস্টের মাধ্যমে। ডিপোজিটররা যদি দেখে যে তারা টাকা চাইলে পাচ্ছে, তাহলে কোনো ব্যাপার না। ওই ব্যাপারটাকে মানে ডিপোজিটার্স কনফিডেন্সটাকে আফহোল্ড করতে হবে। যে ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, সেই ব্যাংক থেকে টাকা নিয়ে কিন্তু সবল ব্যাংকের কাছে আসতেছে, তাই না? তবু সবল ব্যাংকগুলো আবার তাকে লেন দিয়ে দেওয়ার সময় কিন্তু আবার ভয় পাচ্ছে, কারণ এগুলো তো দুর্বল ব্যাংক, তো এগুলো তো খারাপ ব্যাংক, তাই না? এগুলো নিয়ে যদি আটকে পড়ে যায় পরে তো আর দিতে পারবে না। এই জন্য বাংলাদেশ ব্যাংক একটা অল্টারনেটিভ, আমার মনে হয় একটা অল্টারনেটিভ সোর্স বের করেছে, যে সে এই সারপ্লাস লিকুইডিটিগুলো এই সবল ব্যাংকগুলোর কাছ থেকে কিনে নেবে, কিনে ওইটা আবার দুর্বল ব্যাংকগুলোর কাছে বিক্রি করবে। ব্যাংকগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও সুশাসন ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি মনোযোগী হওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে বন্দরের পণ্যবাহী পরিবহনে সড়ক ব্যবহারের জন্য সার্ভিস চার্জ দেওয়ার দাবি জানিয়েছে সিটি কর্পোরেশন।
মেয়র বলছেন, বন্দর থেকে নেওয়া অর্থ নগরীর রাস্তাঘাট সংস্কার এবং উন্নয়নের কাজে ব্যয় করা হবে। তবে আইনের পরিবর্তন না হলে সার্ভিস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সড়কের উন্নয়নের স্বার্থে সার্ভিস চার্জ চাওয়ার বিষয়টিকে যৌক্তিক হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম শহরের বড় একটি অংশ জুড়েই বন্দর ও বন্দর সংক্রান্ত বিভিন্ন স্থাপনার অবস্থান। বন্দরের কাজে দৈনিক অন্তত 15,000 ট্রাক, লরি, কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন চলাচল করে এই নগরীর বিভিন্ন সড়কে। ফলে দ্রুত নষ্ট হয়ে যাওয়া রাস্তা মেরামতে বাড়তি ব্যয় হচ্ছে সিটি কর্পোরেশনের। এইবার সেই অর্থ সংগ্রহে বন্দরের আয় থেকে 1% সার্ভিস চার্জ দাবি করেছে কর্পোরেশন। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, আইনে বাধ্যবাধকতা থাকার কারণে সার্ভিস চার্জ দেয়া সম্ভব নয়। আমাদের বিদ্যমান আইনে এ ধরনের অন্য কোনো সংস্থাকে টাকা দেওয়ার বিষয়টা উল্লেখ নেই। যদি এরকম থাকে, আইনে যদি এটার কোনো সংশোধনী সরকার আনে, তাহলে সেটা আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সিটি কর্পোরেশনের সার্ভিস চার্জ চাওয়ার বিষয়টিকে যৌক্তিক বলেই মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সবকিছু মিলে সিটি কর্পোরেশনের দাবি যৌক্তিক। আমি মনে করি এটা একটা মিউচুয়াল একটা এগ্রিমেন্টের মাধ্যমে সিটি কর্পোরেশনকে বন্দর এই টাকাটা দেওয়া উচিত। সিটি মেয়র বলছেন, নগরীর উন্নয়নে নাগরিকদের পাশাপাশি বন্দর সহ সব গ্রহীতা সকল প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে। যেখানে 10 থেকে 15 টন ধারণ ক্ষমতা আমার রাস্তাগুলো, সেখানে বন্দরের গাড়ি যাচ্ছে 70 টন 80 টনের। আমার রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কাজে আমি চাই যে বন্দর রিলেটেড ইভেন কাস্টমস যেহেতু বন্দরের সাথে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, কাজে যারাই আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছে, আমরা ওই সার্ভিসের যেটা আমাদের পাওনা, সে পাওনাটাই আমরা চাচ্ছি। সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রমজান সামনে রেখে নিত্যপণ্য সরবরাহ বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার। নিত্যপণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এতেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা সন্দেহ খুচরা ব্যবসায়ীদের। অন্যদিকে ক্যাব বলছে, দ্রুত পণ্য আমদানি করে মজুত বাড়াতে হবে, অন্যথায় সরবরাহ না থাকার অজুহাতে অসাধু ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটবে। আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পণ্য আমদানি, শুল্ক হ্রাস সহ নানা উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এতেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ভোক্তাদের মনে। মূল্য নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানিকারক এবং খুচরা বিক্রেতাদের মধ্যে সমন্বয় করার কথা বলছেন ব্যবসায়ীরা। এই যে বড় বড় কোম্পানিরা আছে, এদেরকে যদি চাপ সৃষ্টি করে, বাজারে অ্যাভেলেবেল মাল আছে কিন্তু এরা সংকট করে কি জন্য? মুনাফা করার জন্য। সামনের রমজানে যদি সেই পরিমাণে চাহিদা অনুযায়ী যদি চলাচল আসে, ইনশাল্লাহ বাড়ার সম্ভাবনাটা কম থাকবে। আমদানিকারকদের দাবি, বৈষম্য দূর করে এলসি খুলতে সকল ব্যবসায়ীকে সমান অগ্রাধিকার দিতে হবে। এই 50 থেকে 60% বাজারজাত করতেন, তাদের বিকল্প হিসেবে যারা ছোট আমদানিকারক, মাঝারি আমদানিকারক আছে, তাদেরকে অর্থাৎ আমদানির ক্ষেত্রে বড় একটা সুযোগ দিলে আমার মনে হয় বাজারটা প্রতিযোগিতামূলক বাজার হবে, বাজারে সরবরাহ বাড়বে। দ্রুত পণ্য আমদানি করে মজুত বাড়ানোর তাগিদ ক্যাবের। অন্য ব্যবসায়ীদেরকে মানে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে তারা যেন আমদানি করতে পারে, সেই ধরনের একটা পরিবেশ তৈরি করে মজুতটা বাড়ানোর জন্য ব্যবস্থা করা, এলসি খোলা বা এলসি খোলা বা পণ্য আমদানির যে সরবরাহ, এটা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া। বাজার নিয়ন্ত্রণ ও তদারকিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে সরকারকে অসাধু ব্যবসায়ীদের যে কারসাজি, সেটিকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে পণ্য সামগ্রী সরবরাহ ব্যবস্থা, এটিকে নিরবচ্ছিন্ন রাখতে হবে। প্রতিবারের মতো রমজানে এবারে যেন নিত্যপণ্যের দাম বাড়ানোর মহোৎসব তৈরি না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সর্বস্তরের মানুষ। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে চলছে 4 শতাধিক প্রতিবন্ধী শিশুর শিক্ষা কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সুবহানের এমন উদ্যোগে খুশি কোমলমতি শিশু ও তাদের অভিভাবকরা। তারা বলছেন, এমন উদ্যোগ অব্যাহত থাকলে বেঁচে থাকার শক্ত অবলম্বন পাবে প্রতিবন্ধী শিশুরা। সোমবার এসব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র।
আজ ধানের খেতে রোদ ছায়া লুকোচুরি খেলারে শিশুদের মধ্যে কেউ খেলছে, কেউ বা ব্যস্ত পড়ালেখায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ যেন এক স্বপ্নপুরী। শিশুদের জন্য বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে গড়ে উঠেছে বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা নিচ্ছে 400-রও বেশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদেরকে প্রাইমারি, অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী সেকশন, সিপি পালসার, ভোকেশনাল সেকশন, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট সেকশনে ভাগ করে চলছে পাঠদান। স্কুলের বই খাতা, চিকিৎসা, থেরাপি সবকিছুই দেয়া হয় বিনামূল্যে। 40 জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সহ সব মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন 70 জন। ফাউন্ডেশন চেয়ারম্যান ইয়াসা ম্যাডাম, উনি বাচ্চাদের সব রকমের ওয়েলফেয়ারই খেয়াল করেন। বাচ্চা অসুস্থ হলে তার ট্রিটমেন্টের খরচ, এদের ইউনিফর্ম, তারপরে বিশেষ কোনো সমস্যা কোনো ফ্যামিলি হলে সেটা উনি লুক আফটার করেন। এখানে যারা একবার একটা প্যারেন্টস যদি এসে থাকে, সে তার চারিদিক থেকে গোছায় সবাইকে এখানে ভর্তির জন্য সাজেস্ট করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে দেশের বোঝা হয়ে না দাঁড়ায়, সেজন্য অনেককেই দেয়া হচ্ছে কারিগরি ও কুটির শিল্পের প্রশিক্ষণ। কেউ করছে সেলাইয়ের কাজ, কেউ বা ব্যস্ত পুঁথির মালা গাঁথতে। একাডেমিকে যাওয়ার জন্য যে পড়াশোনা শেখার জন্য যে দক্ষতাটুকু দরকার, সেটুকুর জন্য যে কাজগুলো করা হয় এখানে করা হয়। 7 তলা পুরো ভবনে স্থান সংকুলন না হওয়ায় পাশের আরেকটি ভবনে চলছে স্কুলের কার্যক্রম। সেখানে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে বিশাল পরিসরে চলছে কার্যক্রম। বসুন্ধরা গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোভানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন আমি অনেক বছর আছি, পড়াশোনা থেকে, নাচ থেকে, গান থেকে সব কাজ পাই। আমাদের জন্য খুবই আনন্দের। আমরা এরকম একটা স্কুলে বাচ্চা পড়াতে পেরে সম্পূর্ণ বিনামূল্যে সব সুযোগ সুবিধাই পাচ্ছি। এজন্য বসুন্ধরা গ্রুপকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। সোমবার এসব শিশুদের মাঝে বিতরণ করা হয় শীত বস্ত্র। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন মান উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। আলবহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? স্বাগত একবার নিউজ 24 সংবাদে। নরসিংদীর পলাশে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে 2 জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যা 5:30টায় তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম নামে 2 বন্ধু মোটরসাইকেল করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সন্ধ্যা 6টার দিকে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইটের ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে 2 বন্ধু। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সেও। এই ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়। দলমত নির্বিশেষে আপামর জনতার এবং সর্বদলীয় ঐক্যের আহ্বান জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার নর্থ সাউথ এর 8 নম্বর গেইটে বিক্ষোভে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র প্রতিনিধিরা এই আহ্বান জানান। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও সজাগ আছে বলে উল্লেখ করেন তারা। পাশাপাশি সাম্প্রতিক ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির জন্য সরকারের সমালোচনা করেন তারা। বিমান বাহিনীর কর্মকর্তা, বিমান সেনা ও MODC এয়ারের 39 সদস্যকে বীরত্ব ও সাহসিকতার পূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ শান্তিক্লীন পদক দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এই পদক প্রদান করা হয়।
এতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে পদক বিতরণ করেন। 2023 সালের জন্য 39 জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমান সেনা শান্তিকালীন পদক প্রদান করা হয়। অসীম সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রয়াত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে মরণোত্তর বিমান বাহিনী পদক তার স্ত্রী ও মায়ের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও 6 জন শ্রেষ্ঠ বিমান সেনা ও MODC ইয়ারের সদস্যদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। শান্তিকালীন সিরাজগঞ্জের প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাস গাতি সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় সহ অন্যরা। অনুষ্ঠান শেষে 105 জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও 100 জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বুদ্ধি পরামর্শে আমাদের এই কাজগুলো করে দিচ্ছেন এবং মতিউর রহমান আজকে প্রোগ্রাম সভাপতিত্ব করবেন। আজকে এজন্য উনি এবার অর্থ বাণিজ্য সংবাদ। এবার উন্নয়ন বাজেট কমানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এছাড়া আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া উন্নয়ন বাজেট বাস্তবায়নও অন্যান্য বারের চেয়ে এবার কমেছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে উন্নয়ন বাজেট থেকে অনেক প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় নেওয়া সব প্রকল্পই বাদ যাবে। মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রামের খুলশী থেকে বিলাসবহুল নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। 10 কোটি টাকা দামের এই গাড়িটি মাত্র 1.5 কোটি টাকায় চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। গাড়িটির কোনো সঠিক কাগজপত্র নেই। সোমবার রাতে খুলশীর একটি ভবনের গ্যারেজে গাড়িটি পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, বিলাসবহুল গাড়িটি পার্টস হিসেবে আমদানি করা হয়, দেশে এনে সংযোজন করা হয়েছে। প্রতিষ্ঠার 5 বছরে বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস OSS থেকে সেবা নিয়েছেন 1,70,000 বিনিয়োগকারী। তবে যে উদ্দেশ্য নিয়ে OSS প্রতিষ্ঠা করা হয়েছিল তা এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। সোমবার এক অনুষ্ঠানে একথা বলেছেন বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এমন পরিস্থিতিতে OSS কার্যক্রমের সাথে যুক্ত হলো আরও 4 সরকারি বেসরকারি সংস্থা। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। ইসরায়েলি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে তথ্য দিয়েছে রয়টার্স। চুক্তিটি কার্যকর হলে দক্ষিণ লেবানন এবং ইসরায়েল সীমান্তে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী লেবাননে দুপক্ষের চলমান সংঘাত বন্ধে 60 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত আলোচনার জন্য আজ মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে চুক্তিটি। যুদ্ধবিরতির জন্য যতটা সম্ভব চাপ প্রয়োগ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বদলে মৃত্যুদণ্ড জারি করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।
স্বাগত একবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। এন্টিগা টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশ চায় আরও 225 রান। হাতে আছে মাত্র 3 উইকেট। চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 109 রান। এর আগে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 152 রানে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তাসকিন আহমেদের শিকার 6 উইকেট। ক্যারিবীয়দের 9 উইকেটে 450 রানে প্রথম ইনিংস শেষে টাইগাররা 9 উইকেটে 269 রানে ইনিংস ঘোষণা করে। উইকেট আগলে দিন পার করার ধারে কাছে নেই বাংলাদেশের টপ অর্ডার। মিডল অর্ডারও হাঁটলো একই পথে। তাই এন্টিকা টেস্ট পঞ্চম দিনে গড়ালেও হারের দ্বার প্রান্তে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্তে আটকা ওপেনাররা। হতাশ করেছেন মুমিনুল, শাহাদাত দীপুরা। তাদের ব্যাটে বলার মতো কিছুই আসেনি। একাধিক সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। তাতে 59 রানে নেই বাংলাদেশের 5 উইকেট। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক মেহেদী মিরাজ। লিটনের সাথে 36 রানের পার্টনারশিপের পর জাকের আলীর সাথে গড়েন 40 রানের জুটি। আউট হন 45-এ দাঁড়িয়ে। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 109 রান। হাতে আছে মাত্র 3 উইকেট। জাকের আলী 15 ও হাসান মাহমুদ বিনা রানে অপরাজিত। এর আগে 181 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন সকালে ইনিংস ঘোষণা করে সবাইকে চমক দেন মেহেদী মিরাজ। দ্বিতীয় ইনিংসে তাসকিনের বোলিং তোপে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। এর মাঝেও বাজে ফিল্ডিংয়ের মহড়া দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে 97 রান করা মিকাইল লুইকে এবার 8 রানে থামান এই ডানহাতি পেসার। কেসি কার্টিও তাসকিনের শিকার। পরে হস, গ্রেভস, জোসেফ, কেমার রোজকে বিদায় করেন তাসকিন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তুলে নেন 6 উইকেট। শেষ পর্যন্ত 152 রানে থামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 42 রান করেন অলিক আথানজি। মিরাজের শিকার 2 উইকেট। ইমরান হোসেন, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।